নমস্কার, আমি শিষ্য। বিষয় রামের পর্ব 2 নিয়ে এসে গেছি আবার। মাঝখানে বেশ কিছুদিন একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, কিছু অপ্রত্যাশিত ঘটনা এবং কিছু চেঞ্জেস, যেগুলো ভারতের অনেক কিছু চেঞ্জ হয়েছে। তার মধ্যে বেশ কিছু অপ্রত্যাশিত ঘটনার ফলে হয়তো সেই চেঞ্জেসগুলো এসছে। সেই কারণের জন্য কিছু ভিডিও দেওয়া হয়নি সেরকমভাবে। তবে রাম নিয়ে বলা কখনো থামে না, কারণ রাম একটা অবিনশ্বর জিনিস, একটা অবিনশ্বর শব্দ, একটা অবিনশ্বর ক্যারেক্টার। তাকে নিয়ে বলা কখনো থামে না। মূলত রামের আজকে যে পার্টটা নিয়ে আমি বলতে চাইছি সেটা হচ্ছে পতিত পাবন রাম। কারণ আগের দিন বা কদিন ধরে যেরকমভাবে রামকে নিয়ে আলোচনা হয় এতদিন যাবৎ, সেটা হচ্ছে মর্যাদা পুরুষোত্তম রামকে নিয়ে আলোচনা হয় মেনলি। কিন্তু আজকে আমি বলতে চাইছি সেটা হচ্ছে রামের পতিত পাবন যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা নিয়ে। কারণ অনেকেই শুনে থাকবেন যে রামকে পতিত পাবন বলা হয়। কেন বলা হয়? বিভিন্ন রাম কথা, রামায়ণ এবং বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় রামকে পতিত পাবন আখ্যা দেওয়া হয়। এবং এর পিছনে একটা অনেক বড় গল্প আছে, এবং যে গল্পটা খুবই একটি পরিচিত ক্যারেক্টার, যার নাম হচ্ছে অহল্যা, তার সাথে গল্পটা জড়িত আর কি। তো অহল্যাকে নিয়ে গল্পটা কেন? গল্পটা অহল্যার সাথে জড়িত কেন, এবং তার পিছনে একটা অনেক বড় ইতিহাস। তো বিষয়টা এমনই, যেখান থেকে শুরু হয় সেটি হলো রাম তার গুরুদেব রাম এবং লক্ষ্মণ তার গুরুদেব গুরু বিশ্বামিত্রর সাথে একদিন জঙ্গল থেকে হেঁটে যাচ্ছে। তো সেই জঙ্গল থেকে যখন হেঁটে যাচ্ছে, তখন তারা দেখতে পায় একটি ভাঙা কুটির জঙ্গলের ভিতরে, এবং ভাঙা কুটিরের সামনে সেই আঙিনাতে একটি ভাঙাচোরা একটি তুলসী মঞ্চ, পাথর আর কি, যেটাকে বলে একটা পাথর, এবং তার উপরে একটি জীবন্ত তুলসী গাছ। সেটা দেখার পরে রাম খুবই বিস্মিত হয়ে তার গুরুকে জিজ্ঞেস করে যে, গুরুদেব এটা কি? মানে এরকম একটা ধ্বংসাবশেষ স্তূপের মধ্যে এভাবে একটা গাছ কী করে বেঁচে আছে? তো তখন গুরুদেব মানে তাদের গুরুদেব মানে ঋষি বিশ্বামিত্র উত্তর দেন যে, এই যে যে শিলাটা তুমি দেখছো, যে পাথরটা তুমি দেখছো, এটা শুধুমাত্রই একটা পাথর তা না, এর মধ্যে একটি জীবন্ত মানুষ আছে, যার প্রাণ শক্তিতে ওই তুলসী গাছটা বেঁচে আছে। তো এখান থেকে শুরু হয় রামের পতিত পাবন হওয়ার গল্প। কেন রাম পতিত পাবন? রামকে কেন পতিত পাবন বলা হয়? সেই গল্পের শুরুয়াতটা এখান থেকে। তো তখন রাম জিজ্ঞেস করে, এই এই যে পাথর, এর মধ্যে এই যে গাছ, এটা কিভাবে বেঁচে আছে? তাহলে এই কাহিনীটা আমাকে পরিষ্কার করে বলুন, নাহলে তো আমি ধোঁয়াশার মধ্যে থাকবো। তখন গুরুদেব পিছনে আসে এবং তাকে এই পাথরের যে মানুষরূপী যে পাথর, মানে পাথররূপী যে মানুষটা ভিতরে রয়েছে, তার গল্পটা বলে। তার গল্পটা শুরু হয় সেখান থেকে, যে পাথরটা কে সেটা তাকে আগে জানায়। তখন বলে যে, এই যে পাথরটা দেখছো, এই পাথরটা হচ্ছে দেবী অহল্যা। এবং দেবী অহল্যা কে? দেবী অহল্যা হচ্ছে স্বর্গের অপ্সরীদের মধ্যে বা পৃথিবীর সুন্দরীগণের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সুন্দরী আর কি। তো সেই অহল্যার সাথে বিয়ে হয় ঋষি গৌতমের। ঋষি গৌতম এমনই একজন ঋষি যে অত্যন্তভাবে কাম বিমুখ এবং বাসনা বিমুখ। মুনি ঋষিরা তো বরাবরই কাম বিমুখ, বাসনা বিমুখ হয়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ঋষি গৌতম একদমই এতটাই দৃঢ় এবং এতটাই দৃঢ়, মানে স্ট্রিক্ট, যে তার জায়গা থেকে তাকে টলানো খুবই অসম্ভব। অথচ মানে ঈশ্বরের কি পরিহাস, অহল্যার মতো অত সুন্দরী নারী, যার জন্য স্বয়ং দেবরাজ ইন্দ্র হাহুতাশ করে আর কি, এক প্রকার, তার সাথে বিয়ে হয়।
ঋষি গৌতম। তো ঋষি গৌতমের বিয়ে হওয়াতে দেবরাজ ইন্দ্রের খানিকটা বিলাপ হয় আর কি, যে আমি এই নারীকে লাভ করতে পারলাম না, এবং এই বিলাপের থেকে দেবরাজ ইন্দ্র একটি বিরাট ঈর্ষান্বিত হয়ে একটি দুর্ঘটনা বলা চলে, যাকে একটি দুর্ঘটনা ঘটায় এবং একটি কুঘটনা ঘটায়, যার ফলস্বরূপ আজকে অহল্যার এই শিলারূপ। তো শিলারূপটা কিভাবে হলো এটা আজকের পর্বে আর বলছি না, নেক্সট পর্বে বলবো।